নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শিলচর পুর নির্বাচন নিয়ে আসাম সরকার টালবাহানা করছে, অভিযোগ প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের। করিমগঞ্জের টিলার উপরই এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। বীর লাচিত সেনার প্রশাসনিক সম্পাদক ও উগ্র জাতীয়তাবাদী নেতা শৃঙ্খল চলিহার জীবন হুমকির মুখে। আমরা এক নতুন অসম নির্মাণের পথে অগ্রসর হতে সক্ষম হয়েছি, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কনকপুরের বরাক নদীতে এক অপরিচিত মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। এবার আজকের সংবাদ বিস্তারিত। শিলচর পৌর নির্বাচন নিয়ে আসাম সরকার টালবাহানা করছে, এই অভিযোগ শিলচরে প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের। শুক্রবার শিলচর প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের পক্ষ থেকে সিসিভিও কমপ্লেক্সের সভাঘরে এক সাংবাদিক সম্মেলনে আসাম সরকারের শিলচরের পুর নির্বাচন নিয়ে যে টালবাহানা করছে তা সবিস্তারে তুলে ধরা হয়। মঞ্চের সভাপতি ধ্রুব কুমার সাহা বলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে স্থানীয় সাংসদ বিধায়করা চাইলেই পৌর নির্বাচন করানো হবে। সম্প্রতি শিলচরের মাননীয় বিধায়ক সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে বলেন যে মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় হাইকোর্টে দায়ের করা পিআইএল প্রত্যাহার হয়ে গেছে, অথচ হাইকোর্টে কোনো পিআইএল করা হয়নি। বিধায়কের দেওয়া তথ্য সঠিক নয়। জনস্বার্থ মামলা জনগণই করতে পারে, সেটা সরকারের করার কোনো প্রশ্নই উঠে না। আর জনস্বার্থ মামলা যদি জনগণ করে তাহলে সেই মামলাটা প্রত্যাহার করার একমাত্র অধিকার জনগণেরই থাকে। তো প্রথমত সেই কথাটা একটা ভুয়া, একটা মিথ্যা কথা। তারপর পরের দিন পত্রিকায় যেটা পেলাম সেটা হচ্ছে যে হাইকোর্টে মামলা চলায় পৌর নির্বাচন বা পৌর নিগম নির্বাচন এগুলো সম্ভব হয়নি, এই হচ্ছে অভিযোগ। কিন্তু এটাও ভুয়া। করিমগঞ্জ জেলায় এক চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়েছে। টিলার উপরই এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গানগর এলাকায়। করিমগঞ্জ জেলার ধলছড়া পঞ্চায়েতের টিকরপাড়া গ্রামের জয়নুল হকের মৃতদেহ বলে চিহ্নিত হয়েছে। বুধবার রাতের দিকে কোনো অজ্ঞাত লোক ঘর থেকে তাকে ডেকে নিয়ে যায়। পুরো রাত অবধি জয়নুল ঘরে ফিরে না আসায় পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে পড়েন। পরবর্তী সময়ে দুর্গানগর এলাকায় জয়নুলের মৃতদেহ উদ্ধার হয়। চোখে আঘাতের চিহ্ন ছিল মৃতদেহে। ঘটনার খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঘর থেকে প্রায় 10 কিলোমিটার দূরত্বে হত্যা করা হয়েছে জয়নুলকে, এমনটা সন্দেহ করা হচ্ছে। হ্যাঁ, যার কাছে ফোন করছেন তার নাম হইলো জয়নুল। আর যে মানুষ এখান পুরা কইতাম তার নাম সে ফোন করছে, মানে তার কাছে ফোন করছেন, ফোন করে কইছেন একটু বারো টাইম বাইরে হইয়া গেছে। বাইরে হইয়া যখন টাইম গেছেন যাবার পরে তো গেছেন, পরে পুরা রাত্রে টাইম ঘুরিয়ে আইসেন না, সকাল পর্যন্ত টাইম আইসেন না। 2টা পর্যন্ত আমরা বাসাইয়া তখন আমরা খুঁজবেলা একটু বাগরাম থানার গেছেন মানুষ। তখন হঠাৎ আমরা খবর পাইছি যে আমরা পাশে 3 কিলোমিটার দূরে একটা লাশ ফালাইল আছে। তখন আমরা লাশের কাছে আইছি। আইয়া তো কয়টার সময় তা ঘটনা? অনুমানে বিকাল এই সময় 5টার সময় আমরা লাশের খবর পাইয়া লাশের কাছে আইছি। আইয়া তো লাশ আমরা পাইছি, ভাইয়া দেখছি তো আমরা লাশ তো আমরা উঠাইছি। উঠাই বর্তমানে থানায় উঠাইয়া পোস্ট ম্যাডামের লাগে করিমগঞ্জ লিয়ে আসছি। তার নামটা কিটা আছে? তার নাম হইল জয়নুল। জয়নুল। বয়স 30 হইব। বীর লাচিত সেনার প্রশাসনিক সম্পাদক ও উগ্র জাতীয়তাবাদী নেতা শৃঙ্খল চলিহার জীবন কি হুমকির মুখে? পুলিশ বিভাগ তার নিরাপত্তার জন্য 2 দেহরক্ষীকে চলিহার বাসায় পাঠানোর পর প্রশ্ন উঠেছে। আজ আবার গুয়াহাটি থেকে শৃঙ্খল চলিহার জন্য 2 দেহরক্ষীকে পাঠিয়েছে স্পেশাল শাখা। গতকাল সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় তিনি বলেন, আমার আসাম পুলিশের দেহরক্ষী প্রয়োজন নেই, আমি তাদের 2জনকেই সম্মানের সাথে বাড়ি যেতে দিয়েছি। বীর লাচিত সেনার সৈনিকদের সাহস ও আত্মত্যাগেই আমার নিরাপত্তা। তেওঁলোক স্পেচিয়েল ব্ৰাঞ্চৰ মানুহ বুলি কৈছে, আহিছে আৰু আমাক আৰক্ষী প্ৰশাসনে জনাইছে যে আমি ল'বই লাগিব বুলি কৈছে। সেইকাৰণে নাই, মোক কৈছে যে মৌলবাদী সংগঠনৰ পৰা আপোনাৰ জীৱনলৈ ভাবুকি আছে। কিন্তু এটা কথা স্পষ্টকৈ কৈ দিওঁ, আমি কোনো মৌলবাদী সংগঠনলৈ আমি ভয় নকৰোঁ। যদি যুদ্ধ হয় যুদ্ধ হ'ব, আক্ৰমণ হ'লে প্ৰত্যাক্ৰমণ হ'ব। আৰু যদি আজি
কোনোবা মৌলবাদীৰ হাতত শৃংখলচলীয়া প্ৰাণ দিবলগীয়া হয়, শৃংখলচলীয়া হাঁহি হাঁহি প্ৰাণ দিব, কিন্তু তাৰ পিছৰ পৰ্যায়টো কিন্তু খুব ভয়ানক হ'ব। বীৰ লাচিতেনে কোনো সৈনিক, অসমৰ খিলঞ্জীয়া জনগণ কোনো বহি নাথাকে। এইখন যুদ্ধ যদি কৰিব বিচাৰিছে কোনোবা মৌলবাদী শক্তিয়ে, তেন্তে সেইখন যুদ্ধ হ'ব। সেইটো স্পষ্ট কথা। অসমৰ খিলঞ্জীয়া জনগণ, অসমীয়া মানুহৰ কাৰণে যদি জীৱন দিব লাগে, তাতকৈ আৰু ভাগ্যৰ কথা কি আছে? তাতকৈ ভাগ্যৰ কথা কিবা থাকিব পাৰে নেকি? আৰু এটা কথা স্পষ্ট মই পুনৰ কৈ দিছোঁ, প্ৰত্যেক মৌলবাদী সংগঠনক মই সকীয়াই দিছোঁ এটা কথা, আমি যুঁজৰ কুকুৰা হয়, আমি যুঁজত মৰিম, কিন্তু আমি অকলে নমৰোঁ, সেইটো কথা একদম। আমরা এক নতুন অসম নির্মাণের পথে অগ্রসর হতে সক্ষম হয়েছি। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একথা বলেছেন। তিনি বলেন, শুধু মেধা এবং যোগ্যতার ভিত্তিতে অসমে 1 লক্ষের অধিক যুবক যুবতীকে সরকারি চাকরি দেওয়াটা আমাদের জন্য এক প্রত্যাহ্বান ছিল। সেই প্রত্যাহ্বানকে পেছনে ফেলে আজ আমরা নিযুক্তির ক্ষেত্রে পৃথক ইতিহাস গড়েছি। স্বচ্ছতার ক্ষেত্রে আমরা এক নতুন অসম নির্মাণের পথে অগ্রসর হতে সক্ষম হয়েছি। এই গোটেইকেইটা নিযুক্তিৰ এটা হলমাৰ্ক হ'ল মেৰিট, মেধাৰ ভিত্তিত নিযুক্তি। এতিয়া বহু সময়ত নিযুক্তি পোৱা ল'ৰা ছোৱালীবিলাকে কেতিয়াবা কেতিয়াবা তেওঁলোকৰ হোৱাটছআপ, ফেচবুক গ্ৰুপত আলোচনা কৰে যে আমি মেৰিটত নিযুক্তি পাইছো, গতিকে আমি কাৰো ওচৰত দায়বদ্ধ নহয়। মই কথাটো ওলোটাকৈ ক'ম যে ৰাজনৈতিকভাৱে নিযুক্তি দিব আটাইতকৈ সহজ। কাৰণ আজি যদি ইয়াত বহি থকা 200জন মানুহৰ পৰা মই 5-5 লাখ টকালৈ নিযুক্তি দিলোহেঁতেন, মোৰ 2 ধৰণে উপকাৰ হয়। এটা, মোৰ দলৰ কাৰ্যকৰ্তাসকলক নিযুক্তি দিব পাৰিলোহেঁতেন, আৰু 5-5 লাখ টকাও ঘৰত আহিলেহেঁতেন। এতিয়া মেধাৰ ওপৰত নিযুক্তি দিব যাওঁতে আমি 2টা ত্যাগ কৰিব লাগে। এটা ত্যাগ কৰিব লাগে যে আমি টকা পইচা যিটো লক্ষী ঘৰত আহিব লাগিছিল তাক বিদায় দিব লাগে, যে আমাক লক্ষী নালাগে, আমাক সৰস্বতী লাগে। প্ৰথম আমি লক্ষীক বিদায় দিব লাগে। দ্বিতীয়তে, আমাৰ ৰাজনৈতিক জীৱনত আমাৰ লগত শুৱে বাৱে কাম কৰি থকা বহুত মানুহক প্ৰতিটো নিযুক্তিৰ পিছত আমি হেৰুৱাব লাগে। অৰ্থাৎ আগৰ আমাৰ পৰিৱেশ কি আছিল, আজি আমাৰ পৰিৱেশ কেনেকে আমি পৰিৱৰ্তন কৰিছো। কিন্তু স্বচ্ছ নিযুক্তি মোৰ বাবে এটা অসমৰ জনজীৱনলৈ মই ভাবো যে এটা সময় আহিব য'ত সমাজ পৰিৱৰ্তন হ'বই লাগিব, আৰু সেই পৰিৱৰ্তনক আজি আমাৰ চৰকাৰখনে আঁকোৱালি লৈছে। শিলচর কনকপুর এলাকার বরাক নদীতে এক অপরিচিত মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মহিলার পচা গোলা লাশ দেখে স্থানীয়রা সঙ্গে সঙ্গে খবর দিন শিলচর রাঙ্গিরখাড়ি আউটপোস্টে। আর এই ঘটনার খবর পেয়ে রাঙ্গিরখাড়ির আউটপোস্টের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। মৃতদেহটির কোনো পরিচয় পাওয়া যায়নি। কাছাড়ের জেলা কমিশনার মৃদুল যাদব শিলচরের এফএমদ্বীপ সিভিল হাসপাতালে স্বাস্থ্যসেবা পরিষেবাগুলি উন্নত করার লক্ষ্যে পরিচালনা কমিটির সঙ্গে বৈঠক করলেন। শুক্রবার অনুষ্ঠিত এই বৈঠকে হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পাবলিক ও ওয়ার্কস ডিপার্টমেন্ট, আসাম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং শিলচর মিউনিসিপাল বোর্ড সহ বিভিন্ন সরকারি বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্সরের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। সকল প্রতিবন্ধকতা প্রতিহত করে দৃঢ় সংকল্প নিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আধুনিক ভারতীয় সমাজ ব্যবস্থা গঠনে আজীবন কাজ করে গিয়েছেন। বাংলার নবজাগরণ অগ্রদূত, শিক্ষাবিদ, লেখক, সমাজ সংস্কারক হিসেবে
পরাধীন ভারতবর্ষে যা বার্তা ছড়িয়ে দিয়েছিলেন বিদ্যাসাগর, তাতেই দেশ গড়ার একটা ভিত্তি প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্মদিন উপলক্ষে আকশার উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এই অভিমত উঠে এসেছে। আকশা উপদেষ্টা অধ্যাপক নিরঞ্জন দত্তের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনার বিষয় ছিল ভারতীয় সমাজ ব্যবস্থা এবং বিদ্যাসাগরের জীবন দর্শন। জানাই বিদ্যাসাগরের মতন এক মহান, শুধু 19 শতকের নয়, আমার মনে হয় যে বিদ্যাসাগর এমন এক ব্যক্তিত্ব, বোধহয় আজকে 205 বছর যুগে যুগান্তরে, কালে কালান্তরে বোধহয় নবযুগের প্রধান পুরোহিত হিসেবে বিদ্যাসাগরের নামই উচ্চারিত হবে, অন্য কোনো নাম উচ্চারণ হবে না। এবং বিদ্যাসাগর যাকে স্মরণ করেছিলেন রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায়, তারপরে বিদ্যাসাগর, এবং অবশ্যই তারপর যার নাম উচ্চারণ করতে হয় আজানুলম্বিত বাহু প্রসারিত রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু সাহিত্যিক বলে নয়, কবি বলে নয়, সমাজ সংস্কারক হিসাবে আমাদের চিন্তার মুক্তি ঘটাবার জন্যেও রবীন্দ্রনাথের নাম পরবর্তীকালে গ্রহণ করতে হবে বারবার বিদ্যাসাগরের পরে। যখন সমস্ত ধর্মে বলেছে, যদি ধর্ম মানিও, হিন্দু ধর্ম বলুন, ইসলাম ধর্ম বলুন, জৈন, খ্রিস্টান, বারবার সব ধর্মকে বলেছে আমার আমিকে ছোট করে এক বৃহৎ আমি অন্বেষণই হচ্ছে জীবনের সাধন। এই বৃহৎ আমির অন্বেষণ করেছিলেন বিদ্যাসাগর। অথচ আমরা দিন দিন সংকুচিত হচ্ছি, যার জন্যে এই সংকোচনের সঙ্গে সঙ্গে আমাদের পরিভাষাও বদলে গেছে। ভারত বাংলাদেশ সীমান্তে ফের 3 বাংলাদেশি নাগরিক গ্রেফতার করল পুলিশ। কঠোর সতর্কতার মধ্যে অসম পুলিশ বাহিনী আন্তর্জাতিক সীমান্ত থেকে 3 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক করে। ধৃতরা হল মাসুম খান, ইকবাল হোসেন ও মজানুর রহমান। বাংলাদেশি নাগরিকদের পরে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। বরাক উপত্যকার বিশিষ্ট কবি সাংবাদিক বিজয় কুমার ভট্টাচার্য প্রয়াত, শোক বিভিন্ন মহলে। বরাক উপত্যকার বিশিষ্ট কবি সাংবাদিক বিজয় কুমার ভট্টাচার্য আর নেই। শুক্রবার সকালেই তিনি পরপারে পাড়ি দিলেন। 65 বছর বয়সে তার এই মৃত্যুতে কবি এবং সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে। অল্প রোগ ভোগের পর শুক্রবার সকাল 5টায় শিলচর হাসপাতাল রোডের অরবিন্দ রোড নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কবি সাংবাদিক অধ্যাপক বিজয় কুমার ভট্টাচার্য অমর রয়ে, অমর রয়ে, অমর রয়ে। আজ আমাদের কাছে অত্যন্ত বেদনাবিধুর একটি দিন, অত্যন্ত দুঃখের একটি দিন। আমাদের হৃদয়কে নিংড়ে দিয়ে আমাদের কাছ থেকে চলে গেলেন এ অঞ্চলের প্রথিতযশা কবি, সাংবাদিক এবং যিনি অধ্যাপনাও করেছেন নানা সময়ে, বিজয় কুমার ভট্টাচার্য। তিনি আর আমাদের মধ্যে নেই। শ্রদ্ধাভাজন বিজয় কুমার ভট্টাচার্য যে এভাবে চলে যাবেন, এটা আমরা স্বপ্নেও ভাবিনি। শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আজ তার দেহে আমরা পুষ্পাঞ্জলি অর্পণ করেছি, আমরা শ্রদ্ধা নিবেদন করছি। এর বেশি আর আমাদের করার কি আছে? তিনি কিছুদিন ধরেই নানা রোগে ভুগছিলেন, কিন্তু আমরা ভেবেছিলাম যে
দুঃসাহসী বিজয় কুমার ভট্টাচার্য অতীতে যেভাবে বহু রোগ সুখকে ঘাত প্রতিঘাতকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে জীবনযুদ্ধে বারবার জয়ী হয়েছিলেন, আবার সেই হাসি মুখে কবিতার ছন্দে তিনি আমাদের মধ্যে আরও বহু বছর বিরাজ করবেন। এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এদিন সকাল 11:30 নাগাদ কবি সাংবাদিক বিজয় কুমার ভট্টাচার্যের শেষকৃত্য সম্পন্ন হয়। শ্মশান যাত্রার আগে তার মৃতদেহ নিয়ে যাওয়া হয় শিলচর প্রেস ক্লাবে। সেখানে কবি, সাংবাদিক, সমাজকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব সহ বিভিন্ন সংগঠনের কর্মীরা শেষ শ্রদ্ধা জানান। ধর্মগুরু রামগিরি মহারাজ বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবী হজরত মোহাম্মদকে নিয়ে কটূক্তি করে। সেই কটূক্তিকে আর এক ধাপ উপরে নিয়ে বিজেপির নেতা MLA নীতিশ রানে এক জনসভায় মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেন। শুক্রবার এক প্রেস বিবৃতিতে মহানবী হজরত মোহাম্মদের শানে কটূক্তিকারী রামগিরি মহারাজ ও নীতিশ নারায়ণকে আগ্নেয় পরীক্ষার জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিলেন উত্তর পূর্ব ভারতের তরুণ ইসলামিক বক্তা মাওলানা ফরমান আলী রাজवी साहेब। अस्सलाम वालेकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इस वक्त पूरे दुनिया की नज़र हिंदुस्तान की उन गुस्ताखों का तरफ है जिन गुस्ताखों ने हज़रत प्रॉफिट मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के ख़िलाफ़ बात किए हैं, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की शान पे गुस्ताखी किया है। लेकिन पूरे दुनिया की साथ साथ जो है ना हिंदुस्तान में मुख्तलिफ़ जगहों में मुख्तलिफ़ अंदाज में हर मुसलमान उसके ख़िलाफ़ उतरे हैं रोड पे, लेकिन इसके कोई असर हुकूमत की तरफ से हमें नज़र नहीं आ रहा है, क्योंकि हुकूमत ने इनको इतना बढ़ावा दिया है जो काबिल बर्दाश्त नहीं है। इस वक्त मैं फरमान अली रज़वी मैं चैलेंज कर रहा हूँ मुबाहला की। इन दोनों बाकंडी, एक का नाम है रामगिरी महाराज और एक है नीतीश नारायण, इन दोनों गुस्ताख रसूल को मैं चैलेंज कर रहा हूँ। अगर आप लोगों की दावा सच्चा है तो आइए किसी मैदान में इंशाअल्लाह हम इकट्ठा हो जाए मैदान में, और दोनों की तरफ से आधा आधा लीटर 500 ग्राम जहर लाया जाए। जहर जिस चीज़ पीने के बाद लोग फ़ौरन ख़त्म हो जाते हैं, आधा आधा लीटर लाया जाए। मैं अपना नबी का नाम लेकर उसी आधा लीटर जहर को पीऊँगा। अगर तुम्हारे दावा सच्चा है, तुम अगर सच्चे हो, एक माँ एक बाप की औलाद हो, तो आधा लीटर जहर पी के दिखाइए, फिर उसमें पता चल जाएगा कौन सच्चा है कौन झूठा है। इंशाअल्लाह मैदान में मुलाकात होगा। अगर किसी में दम है तो एक्सेप्ट कीजिए। हरगिज़ ये फ़कीर ये गुलाम तैयार है। ভাঙা কালীবাড়ি পয়েন্টে দুর্ঘটনায় গুরুতর আহত মির্জাপুর গঙ্গাপাড়ের 4টি দরিদ্র পরিবারকে উন্নত চিকিৎসার জন্য সরকারি সাহায্যের আবেদন সমাজকর্মী মুন্নি ছেত্রী এবং বিধুভূষণ দত্তের। করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা এবং বর্তমান উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরখায়েস্তের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। আরো বাংলা আইতে সময় টুকটুকিয়ে তার স্কিটেন করিয়া মাথা উতা ফাটিয়া রক্ত বাড়াইছে। আচ্ছা, রক্ত খুব বেশি গেছে। ও আমার ফোন করছেন, ফোন করিয়া আমরা দাঁড়া খাসার মানুষে সকাল তোমার শ্রীগরিত লইয়া গেছি। শ্রীগরিত তাকে সিলজার গেছে। সিলজার গিয়া হে ডরাইয়া আর হিনরা রইছে না, ডরাইয়া কই আমার হাটিয়া কুটিয়া খিতা করি লিবা, হে খুব ডরায়। আচ্ছা, হাঁটাছিরা এটা খুব বেশি ডরায়। বর্তমানে পরিস্থিতি কি রকম আছে? এখন আমরা কিলা মাথা যন্ত্রণা করে মিটিং যাইতে বেতন মিটিং গেছে। আচ্ছা, আর এখন আমরা কোনো চলবার উপায়ও নাই। এরকম মানে আপনারা চিকিৎসা করাইতে পারলেন না? আমরা কাল যাইবারও বাড়া পাইছি না। এন গাছ থাকি 10 টাকা, এনতে গাছ থাকি 20 টাকা, 50 টাকা, 100 টাকা ওলা লইয়া আমরা ও বদরুর গেছি খালি। আচ্ছা, বর্তমানে আপনি সরকারের কাছে কিতা দাবি করবা? সরকারে একটু সাহায্য করতে পারি, সরকারে একটু সাহায্য চাইছি আমরা। নমস্কার, আমি মুন্নি ছেত্রী। আমি আমাদের করিমগঞ্জের মাননীয় সাংসদ মহাশয় কৃপানাথ মোল্লা এবং আমাদের বিধায়ক, যিনি বর্তমান উত্তর করিমগঞ্জের বিধায়ক, ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি। গাংপাড় মির্জাপুর ভাঙ্গা এলাকার মধ্যে একটা পিছপড়া গ্রাম। এই গ্রামের বেশিরভাগ 95% মানুষ মানে দিন আনে পান্তাপুরা এই টাইপের, মানে বাসা মানে কাজ করে ওনারা চলে। আর্থিক দিয়ে অনেক দুর্বল শ্রেণীর মানুষ আর কি।
ওনাদের যাতে মানে সরকারিভাবে কোনো একটা হেল্প করা যায় সেই বিষয়ে আমি দৃষ্টি আকর্ষণ করছি। কেন্দ্র সরকারের টেক্সটাইল মন্ত্রণালয় এবং ত্রিপুরা রাজ্যের হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফট অ্যান্ড কালচার বিভাগের সহযোগিতায় শিলচরে শুরু হলো গান্ধী শিল্প বাজার। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের রিজিওনাল ডিরেক্টর হরকান্ত বর এই বাজারের উদ্বোধন করেন। আগামী 6 অক্টোবর পর্যন্ত স্থানীয় বিপিনচন্দ্র পাল সভাস্থলে এই মেলা চলবে। মূলত উত্তর পূর্বের শিল্পীদের হাতে তৈরি বিভিন্ন সাজ পোশাক, গৃহসজ্জা সরঞ্জাম এর বাজার তৈরি করার জন্য এই আয়োজন বলে জানালেন উদ্যোক্তারা। सिलचर पे एक गांधी शिल्प बाजार एक ऑर्गेनाइज किया है मिनिस्ट्री ऑफ टेक्सटाइल गवर्नमेंट ऑफ इंडिया की तरफ से। इसको हम स्पॉन्सरशिप किया और इसको जो ऑर्गेनाइज कर रहे त्रिपुरा गवर्नमेंट का तरफ से हैंडलूम एंड हैंडीक्राफ्ट सेरिकल्चर की तरफ से उन लोगों ने इसको ऑर्गेनाइज किया है। और इसमें ऑल नॉर्थ ईस्ट का जितना भी आर्टिजन है यहाँ पे सेल करने के लिए एक प्लेटफॉर्म है 10 डेज के लिए। आत्मनिर्भर भारत गवर्नमेंट ऑफ इंडिया इनिशिएटिव लॉयर से ले रहे, जहाँ पे आत्मनिर्भर भारत का जो इनिशिएटिव है इसमें आपने आप अपने प्रोडक्ट को अपने बाजार में बेच के अपना मुनाफा कमाने के लिए गवर्नमेंट ने इस तरीके से एक प्लेटफॉर्म दिया जाता है। जो भी आर्टिजन्स आपका जो क्रिएटिव है, जो क्रिएटिव को बाजार में हाट पे बाजार करने के लिए, बिजनेस करने के लिए डिस्ट्रिक्ट लेवल इवेंट, स्टेट लेवल इवेंट, नेशनल लेवल इवेंट बाहर में बेचने के लिए काफी कठिन है। हमारा जो नॉर्थ ईस्ट का जो प्रोडक्ट है एक्सक्लूसिव, हमारा प्रोडक्ट एक अलग तरीके से है। हमारा कलर कॉन्सेप्ट है, हमारा डिजाइन कलर बहुत ही एक्सीलेंट है, बट इनोवेटिव में थोड़ा सा कम पड़ जाते हैं। जहाँ पे अभी एक्सपेरिमेंट हो रहे हैं, बहुत लोग अभी एक्सपोर्ट कर रहे हैं, बहुत लोग बाजार में बेच रहे हैं, लेकिन थोड़ा बहुत कमी है। लेकिन हम NID एंड निफ्ट का जो भी डिजाइनर्स को लेके हम अलग अलग जगह में स्कीम्स की तरफ से उनको ट्रेनिंग दे रहे। आज का जो प्रोग्राम है, ये प्रोग्राम की तरफ से इन लोगों का एक बिजनेस करने का जो मेथड है इसको शायद अडॉप्ट कर रहे हैं। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।